আসসালামু আলাইকুম। রায়বাগ মডেল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং করে ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। আমি মইনুল হাসান, সহকারী শিক্ষক, রায়বাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো প্রথমে আমাদের ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে মূলধন ব্যয়। তো মূলধন ব্যয়টা কি, প্রথমে আমরা এটা জানবো। তো মূলধন ব্যয় হচ্ছে মূলধন সরবরাহকারী যে টাকাটা প্রত্যাশা করে, অর্থাৎ মূলধন যে সরবরাহ করবে বা বিনিয়োগ করবে, সে বিনিয়োগ খাত থেকে একটা টাকা প্রত্যাশা করে আয়। আর এই আয়টা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ যে মূলধন ব্যবহার করবে তার জন্য এটা ব্যয়। এটা কীভাবে হইতে পারে? ধরি জনাব এ একটা প্রতিষ্ঠানে 10% হারে 50,000 টাকা বিনিয়োগ করলো। তো যে প্রতিষ্ঠানে এটা বিনিয়োগ করছে 10% হারে, সেখান থেকে সে আয় প্রত্যাশা করছে কতটুকু? 10%। কত? 50,000 10% কত টাকা আসে? 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, অর্থাৎ ওই 50,000 টাকা যে ব্যবহার করতেছে, মূলধন ব্যবহার করতেছে, মূলধন বিপরীতে তাকে যে টাকাটা দিতেছে, এটা হচ্ছে তার জন্য ব্যয়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে একটা প্রতিষ্ঠান মূলধন ব্যবহার করার ফলে ন্যূনতম যে পরিমাণ আয় তার অর্জন করতেই হবে, এটা তার জন্য ব্যয়। আবার অন্যভাবেও বলা যেতে পারে, মূলধন সাধারণত যখন ব্যবসা শুরু করা হয় তখন বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয়। এই মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করার জন্য বিভিন্ন খাতে ব্যয় হয়। এই ব্যয়টাই হচ্ছে মূলধন ব্যয়। তো কয়েকটা ভাবে আমি তোমাদের বুঝাই দিচ্ছি, আশা করি তোমরা বুঝছো। পরবর্তীতে আসি আমরা মূলধন। মূলধন কয়েকটা অংশ থাকতে পারে। একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে ঋণ। অর্থাৎ প্রধানত আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে ঋণ। এছাড়া আরেকটা ভাগে আমরা দিতে পারি, সেটা হচ্ছে সংরক্ষিত মূলধন। তো সেই ক্ষেত্রে আমরা আগে শেয়ারটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তো প্রথমে কি বলছি, মূলধনে যদি আমরা দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে ঋণ। তো এই শেয়ারটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এখন আসি সাধারণ শেয়ার কি, অগ্রাধিকার শেয়ার কি। তো আমি যদি সংজ্ঞা না বলে আমি যদি দুইটা পার্থক্য তুলে ধরি, তাহলে তোমাদের বুঝতে কি একটু সহজ হবে। তো সাধারণ শেয়ার হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা কোম্পানির প্রকৃত মালিক, যারা ওই ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার প্রদান করতে পারে এবং সকল দিনামনা বছর শেষে মুনাফা, অগ্রাধিকার শেয়ার এবং ঋণ যে টাকা তাদের মুনাফা দিতে হবে বা সুদ দিতে হবে, সব টাকা পরিশোধ করার পরে অবশিষ্ট যে টাকাটা থাকে নিজেদের মধ্যে বন্টন করে নিতে পারে। তো অর্থাৎ কি বলছি, যে সাধারণ শেয়ার হোল্ডাররা একটা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারে এবং কোম্পানি যখন বিলুপ্ত হয় বা বন্ধ হবে তখন সকল স্থগিতকরণে ওরা ভোগ করতে পারে শেষে। তো যদি আমরা এবার অগ্রাধিকার বলি, অগ্রাধিকার শেয়ার হচ্ছে এটার বিপরীত। যেমন পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, ভোটাধিকার তাদের অধিকার নেই। তো এইভাবে আবার অগ্রাধিকার শেয়ার দেখা যাচ্ছে যে মুনাফা হোক বা না হোক, নির্দিষ্ট হারে একটা মুনাফা তারা পেয়ে থাকে, কিন্তু সাধারণ শেয়ার এইভাবে মুনাফা নির্দিষ্ট হারে মুনাফা পায় না। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারে উল্লেখ থাকে 10% বা 15% বা 20% এইভাবে উল্লেখ থাকে যে আমাদের বছর শেষে বা একটা মেয়াদ শেষে যে মুনাফা হবে, এই মুনাফা আমার এত হারে দিতেই হবে। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার কি পাইতেছে? নির্দিষ্ট হারে মুনাফা পাইতেছে, আর সাধারণ শেয়ার নির্দিষ্ট হারে মুনাফা পাইতেছে না। এবং পরিচালনায় সাধারণ শেয়ার অংশগ্রহণ করতে পারতেছে, আর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা পরিচালনা অংশগ্রহণ করতে পারতেছে না। পরবর্তী একটা বলছি যে পরিচালনা যে কমিটি গঠন করা হবে, এই পরিচালনা কমিটি গঠনের যখন যে নির্বাচন হবে বা একটা ভোটাধিকার হবে, তখন সেই ভোটাধিকারে সাধারণ শেয়ার হোল্ডারগণ অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ ভোটাধিকার দেওয়ার অধিকার আছে, কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের এই ভোটাধিকার অধিকার নেই। আচ্ছা, আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারের পার্থক্যটা কি। পরবর্তীতে আসি ঋণ। ঋণটা কি?
ঋণটা হচ্ছে কোনো বাইরের প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষ, কোনো ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা কোনো প্রতিষ্ঠান, সেটা দেশে হতে পারে বিদেশে হতে পারে, কোনো পক্ষ থেকে যদি টাকাটা ধার নেয় এবং একটা নির্দিষ্ট সুদের হারের বিনিময়ে টাকাটা যদি ধার নেয়, তাহলে সেটাকে আমরা ঋণ বলতে পারি। অর্থাৎ ঋণ এরকম যে বছর শেষে আমাকে বা একটা মেয়াদ শেষে প্রতি বছর বা এটা এরকম সহজ সুদ হারে অথবা চক্রবৃদ্ধি সুদের হারে তাকে আমার টাকাটা দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে নির্দিষ্ট হারে আমার সুদ পরিশোধ করতে হবে, অর্থাৎ মুনাফা আমার হোক বা না হোক আমার তাকে সুদ টাকা দিতেই হবে। তো সেক্ষেত্রে আগে একটা সংজ্ঞা বলছিলাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ন্যূনতম যে পরিমাণ আয় অর্জন করতেই হবে সেটাই হচ্ছে মূলধন ব্যয়। কেন বলছি এই কথা? কারণ এই ক্ষেত্রে আমাদের প্রযোজ্য ঋণের ক্ষেত্রে যে আমার আয় হোক আর না হোক আমার কি সুদের টাকা দিতেই হবে। এই কারণে আমাদের থাকুক না থাকুক, সাধারণ সারে থাকুক না থাকুক, আমাদের ঋণের টাকা পরিশোধ করতে হবে, অন্তত এই টাকাটা আমাদের কি আয় করতেই হবে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি ঋণের টাকাটা, যে টাকাটা আমার অবশ্যই পরিশোধ করতেই হবে, ন্যূনতম এই পরিমাণ আয় করতে হবে, ওইটাই হচ্ছে কি মূলধন ব্যয়। সেই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি ঋণটা কি। এখন আমরা আসি এই শেয়ার ঋণ, সাধারণ শেয়ার বা সংরক্ষিত মূলধন, এই যে কয়েকটা উৎস, এই উৎস সকল মিলে কি একটা মূলধন কাঠামো। কি বলছি? একটা মূলধন কাঠামো। এই মূলধন কাঠামোর ভিতরে আমার কতটুকু ঋণ রাখা প্রয়োজন, কতটুকু আমার সাধারণ শেয়ার রাখা দরকার, এটা আমাদের বিশ্লেষণ করার জন্য মূলধন কাঠামো ব্যয়টা আমাদের নির্ণয় করতে হয়। অর্থাৎ ধরো তোমার মূলধন কাঠামোর ভিতর সাধারণ শেয়ার 70% এবং ঋণ আছে 30%। অর্থাৎ সাধারণ শেয়ার যে 70%, এর বেশি সে কি সাধারণ শেয়ারের জন্য শেয়ার হোল্ডার থেকে টাকা আদায় করতে পারবে না বা সংরক্ষণ করতে পারবে না। অন্যদিকে ঋণে যে 30%, এর বেশিও করতে পারবে না, কমও এইভাবে করতে পারবে না। যেমন ধরো মোট 10 কোটি টাকা প্রয়োজন, সেই ক্ষেত্রে 30%-এর বেশি সে কি করতে পারবে না, ঋণ তহবিল সংগ্রহ করতে পারবে না। অর্থাৎ কেন 30%, কেন বা 50% এর উল্লেখ থাকে কেন? কারণ হচ্ছে যে আমার একটা কাম্য মূলধন ব্যয় যাতে আমার গঠন করা হয়, কাম্য মূলধন কাঠামো যেটাকে বলা হয়, অর্থাৎ আমার সর্বনিম্ন ব্যয় যাতে সর্বোচ্চ আমার আয় অর্জন হয়, এই সিস্টেম হচ্ছে মূলধন কাঠামো তৈরি করা, যেটাকে বলা হয় কাম্য মূলধন কাঠামো। এখন আসি আমাদের বইয়ে একটা উদাহরণ আছে। উদাহরণে বলা আছে, প্রথমে আমি উদাহরণটা আবার আমি লিখে নিয়েছি, আবার এটা বলে শোনাইতেছি। একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি টাকা ও অগ্রাধিকার শেয়ার 100 কোটি টাকা। ঋণকৃত মূলধনের সুদের হার 10% ও অগ্রাধিকার শেয়ারের হার 8%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 225 টাকা ও 110 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ার 13 টাকা হার লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার এখানে 40% দেওয়া আছে। তো এখানে বলছে কয়েকটা উৎস কথা বলছে, 3টা উৎস আছে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছে ঋণকৃত মূলধন অর্থাৎ ঋণ। 3টা উৎস। এই 3টা উৎস থেকে আমাদের ব্যয়টা কি ভিন্ন ভিন্ন। এই 3টা আমাদের এভারেজ গড়ে ব্যয় কত আসতেছে, অর্থাৎ গড় মূলধন ব্যয় আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করব? তো এটা বের করার আগে আমাদের প্রতিটা উৎস ব্যয়টা আমাদের নির্ণয় করতে হবে প্রথমে। তো প্রতিটা উৎস ব্যয় নির্ণয় করার ক্ষেত্রেও আমাদের সূত্র কি একটু ভিন্ন ভিন্ন আছে। যেমন আমি এখানে লিখেছি সাধারণ শেয়ারের ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয় সংক্ষেপে আমরা এই দ্বারা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কি লভ্যাংশ শূন্য দ্বারা এখানে প্রকাশ করছে, অর্থাৎ এটা হচ্ছে অতীত লভ্যাংশ বা বর্তমান লভ্যাংশ যেটা প্রদান করছে, 1 প্লাস লভ্যাংশ বৃদ্ধির হার, সংক্ষেপে লিখছে লভ্যাংশ বৃদ্ধির হার। অর্থাৎ সাধারণ শেয়ারে যেমন 2টা লভ্যাংশ থাকবে দেওয়া, একটা হচ্ছে অতীত লভ্যাংশ, বর্তমান লভ্যাংশ, চলতি লভ্যাংশ প্রদান, 3টা একই। এটা হচ্ছে লভ্যাংশ শূন্য, 1 প্লাস লভ্যাংশ বৃদ্ধির হার, যেটাকে আমরা গ্রোথ রেট বা জি দ্বারা প্রকাশ করতে পারি ইংলিশে লিখলে, যেটা বলা হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার। একটা প্রতি বছর একটা লভ্যাংশ বৃদ্ধির হার বৃদ্ধি পাবে সেইটা। পরবর্তীতে আছে শেয়ার প্রতি বাজার মূল্য, অর্থাৎ প্রতিটি শেয়ারের বর্তমানে বাজার মূল্য সেটা, তার সাথে আমরা যোগ করবো লভ্যাংশ বৃদ্ধির হার, আর প্রতিটা শেষে আমাদের কি গুণন 100।
তো আমরা সেই ক্ষেত্রে এখন আমরা বের করতে পারি সাধারণ শেয়ারের ব্যয়। সংক্ষেপে আমরা লিখে নিতে পারি যে কেই। আমরা কেই সমান আমরা কি জানি, যদি লেখা ছিল লভ্যাংশ শূন্য, লভ্যাংশ শূন্য গুণন এর সাথে কি বলছি 1 যোগ 1 লভ্যাংশ বৃদ্ধির হার ডিভাইডেড শেয়ার প্রতি বাজার মূল্য, শেয়ার প্রতি বাজার মূল্য। এটার সাথে আমরা কি দিব গুণন 100, সরি এখানে দিতে হবে যোগ লভ্যাংশ বৃদ্ধির হার গুণন 100। দেখো এখন যদি আমরা মান বসাই দিই, আমাদের লভ্যাংশ কত দেওয়া আছে, প্রথমে আমরা যাই আবার অগ্রাধিকার শেয়ারের হার কত 8%, সাধারণ শেয়ারের অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য আছে 225 টাকা 110 টাকা, অর্থাৎ সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 225 টাকা 110 টাকা, অর্থাৎ আমার এই যে 225 টাকা এটা হচ্ছে কি সাধারণ শেয়ারের বাজার মূল্য কত টাকা 225 টাকা। এরপরে আসি মালিকদের প্রতি শেয়ার 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে, অর্থাৎ আমি বলছিলাম লভ্যাংশ প্রদান করেছে অতীত লভ্যাংশ চলতি লভ্যাংশ এইভাবে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে লভ্যাংশ শূন্য, অর্থাৎ কত টাকা 13 টাকা। পরবর্তীতে আসি 1 প্লাস লভ্যাংশ বৃদ্ধির হার, এবং প্রতিটা কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 60% হারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধির হার যেটা দেওয়া আছে 60% সেটা আমি এখানে বসাবো। তাই বৃদ্ধির হার 0.004 গুণন 100। এখন আমরা এই ক্ষেত্রে প্রত্যেকে আমরা ক্যালকুলেশন করব যে ক্যালকুলেশন করে আমাদের কত আসে। তো যদি আমরা ক্যালকুলেশন করি তো সেই ক্ষেত্রে আমাদের ভুলার সম্ভাবনা কোথায় থাকে, সেক্ষেত্রে আমরা যদি এইভাবে ভাগ আলাদা আলাদা করে নিই 13 গুণন 1 যোগ 0.004 পরবর্তীতে আসে 225, অর্থাৎ এখন দেখি এটা যদি আমরা গুণ করি 13 গুণন 1.04 কত আসছে 13.52 ভাগ 225 যোগ 0.04। এখন যদি আমরা এটার ভাগ দিই, ভাগ দিলে কত হচ্ছে ভাগ 225, এর সাথে আমরা যোগ করব 0.04, যোগ করলে যে মানটা আসছে এর সাথে আমরা গুণ দেব 100, তার আসছে এইভাবে 10009 গুণ 100, তারপর আসছে এর সাথে 100 গুণ দিই গুণ 100, অর্থাৎ 10%। তো আমাদের অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয়টা আমরা পেয়ে গেছি কত টাকা 10%। তো আমরা সংক্ষেপে এখানে আমরা লিখে রাখতে পারি এই সমান কত পাইলাম 10%। পরবর্তীতে আমরা আসি অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় কিভাবে করব। তো অগ্রাধিকার শেয়ারের সংক্ষিপ্ত একটা নাম দিয়েছিলাম, অগ্রাধিকার শেয়ারের ব্যয় কি কেপি, সংক্ষেপে আমরা লিখি এটাকে আমরা কিভাবে দেব যে শেয়ার প্রতি লভ্যাংশ ভাগ শেয়ার প্রতি বাজার মূল্য, অর্থাৎ শেয়ার প্রতি লভ্যাংশ। শেয়ার প্রতি লভ্যাংশ শেয়ার প্রতি বাজার মূল্য গুণন 100। তো শেয়ার প্রতি লভ্যাংশ আমাদের কত টাকা আছে, আমাদের বলছিল এখানে নির্মিত মূল্যের সুদের হার 10% ও অগ্রাধিকার শেয়ারের হার কত পার্সেন্ট 8%।
কত দেওয়া আছে 8%। এখন ইজাক আবার বলছিল সাধারণ সহকারী হিসাবে বাজার মূল্য যথাক্রমে 225 টাকা ও 110 টাকা। তো এই যে 110 টাকা এটা হচ্ছে কি অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য। অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য কত টাকা আছে 110 টাকা। এখন এই যে 8% কি কোন টাকার উপর আমরা 8% ধরবো? শেয়ার প্রতি যে লভ্যাংশ 8% বলছে আমাদের, এটা কোন টাকার উপর ধরবো? শেয়ার প্রতি বাজার মূল্য। এখন যদি উল্লেখ থাকে লিখিত মূল্য, অগ্রাধিকার শেয়ারে যদি লিখিত মূল্য থাকে তখন আমরা সেই টাকার উপর ধরবো, কিন্তু সেই টাকায় কি দেওয়া আছে না, শুধু বাজার মূল্য দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা 8% সরাসরি 100 টাকা আমরা বিবেচনা করি। 100 উপর যদি ধরি 8% কত আসে 8 টাকা গুণন 100। এখন যদি আমরা এটা ডিভাইডেড করি 8/110 কত আসছে 0.0727 গুণন 100 গুণ যদি 100 দিয়ে দিই গুণ 100 অর্থাৎ সরি ইংলিশ হয়ে গেছে 727 অর্থাৎ করলে আমার আসছে 7.27%। তো আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয়টাও পেয়ে গেছি কত 7.27%। তো আমরা এটাও সংখ্যা এখানে লিখে রাখতে পারি কেপি সমান 7.27%। পরবর্তীতে আসি আমরা ঋণকৃত মূলধনের ব্যয়। সংক্ষেপে এটা আমরা কি লিখতে পারি কে ডি দ্বারা আমরা ঋণকৃত মূলধনের ব্যয়টা প্রকাশ লিখতে পারি সংক্ষেপে। আচ্ছা, এখন ঋণকৃত মূলধনের ব্যয় আমার এখানে বলা আছে যে ঋণকৃত মূলধনের সুদের হার 10%। সুদের হার যে 10% ঋণকৃত মূলধন দেওয়া আছে, আমাদের সবসময় মনে রাখতে হবে ঋণের এটা হচ্ছে কর পূর্ব সুদের হার। কর পূর্ব সুদের হার এটাতে আমরা কি করতে হবে, কর পূর্ব মুনাফার হারে আগে নির্ণয় করতে হবে। কিভাবে করব, অর্থাৎ আমাদের একটা কর হার যেটা দেওয়া আছে 40%, এইটার সাথে আমরা একটা সমন্বয় করব। সমন্বয়টা কিভাবে করব, যদি আমি দেখি যে আমরা লিখে রাখছি ঋণ মূলধনের ব্যয় ঋণ সংক্ষেপে সমান কি হবে কর পূর্ব মুনাফার হার 1 মাইনাস কর হার। আমরা লিখতে পারি কর পূর্ব মুনাফার হার, কর পূর্ব মুনাফার হার 1 মাইনাস কর হার। তো কর পূর্ব মুনাফার হার আমার কত টাকা দেওয়া ছিল 10%। তো এটার সাথে আমরা 1 কর হার কত দেওয়া আছে 40%, 0.4 10 গুণন এখানে যদি আমরা এটা মাইনাস করি তখন মান থাকতেছে 0.6। এটা যদি আমরা গুণ করি তাহলে আমার আসছে কত 6%। বুঝতে পারছো কিনা? আমি আবারও বলতেছি যে ঋণ যে মূলধনের একটা ব্যয় সুদের হার দেওয়া থাকবে এটা হচ্ছে কর পূর্ব মুনাফার হার। আমি লিখে দিছি কর পূর্ব মুনাফার হার, এটার সাথে আমরা কি সমন্বয় করব, কর হার যেটা দেওয়া আছে সেটা সমন্বয় করব। কিভাবে করব, এইভাবে যে 1 মাইনাস কর হার অর্থাৎ করের যে টাকা এটা আমরা বাদ দিয়ে পরবর্তী আমরা করযোগ্য মুনাফার হারটা বের করব। আর করযোগ্য মুনাফার হারই হচ্ছে আমাদের কি কেটি অর্থাৎ ঋণকৃত মূলধনের ব্যয়। অর্থাৎ এটা আমরা এখানে একটু লিখে রাখি কেডি সমান কত পাইছি 6%। এখন আমাদের বের করতে হবে গড় মূলধন ব্যয়। তো গড় মূলধন ব্যয় বের করার আগে আমাদের আরেকটা কাজ বের করতে হবে, অর্থাৎ একটা মূলধন কাঠামো যে উৎস থেকে মূলধন কাঠামো তৈরি করা হয়েছে, তো ওই মোট মূলধনের ভিতরে ওই প্রতিটা উৎসের কত শতাংশ মূলধন আছে। আমি আবারও বলতেছি মোট মূলধনের ভিতর প্রতিটি উৎসের অর্থাৎ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন, এখানে তিনটা আছে, এই তিনটা কার কত শতাংশ মূলধন আছে এটা আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করব, অর্থাৎ
যার যার অর্থাৎ প্রতিটা অংশকে মোট মূলধনের অংশ দ্বারা ভাগ করব। যেমন এটাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? মূলধনের অংশ, মূলধনের অংশ নির্ণয়। তো এটাকে আমরা সংক্ষেপে কে ই দ্বারা আছে কি ব্যয়, আর ডব্লিউ ই আছে মানে কি মূলধনের অংশ ওয়েট বা ভার। সেটা কিভাবে বের করবো আমরা দেখো। মোট মূলধনের অংশ এখানে আমরা যদি লিখে দিতে পারি মোট মূলধনের অংশ, আর উপরে দেখো কি প্রতিটি উৎসের অংশ, প্রতিটি উৎসের অংশ। তো এই ক্ষেত্রে আমাদের মান আসতেছে কি সাধারণ শেয়ারের ক্ষেত্রে মোট মূলধন আমার কত টাকা আছে। আমরা আবার আসি প্রথমে, সাধারণ শেয়ারের মূলধন কত টাকা? 200 কোটি টাকা। সাধারণ শেয়ার আছে কত? 200 কোটি টাকা। অগ্রাধিকার শেয়ার আছে 100 কোটি টাকা। তো 200 100 কত হলো? 300। ঋণগত মূলধনের হার 10%, অগ্রাধিকার শেয়ারের হার 8%, সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 225 টাকা 110 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ার 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে। তো সেই ক্ষেত্রে 200 কোটি। তো এখানে আমাদের ঋণগত মূলধনের যে হার এটা এখানে মিসিং আসছে, অর্থাৎ এটার হার হবে 100 কোটি টাকা। ঋণগত মূলধন 100, তো মোট 200 100 আর 100 কত হলো? 400 সমান। পরবর্তীতে আসি ডব্লিউপি অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের অংশ কত ছিল? 100, এটা কত হবে? 400। পরবর্তীতে আসি এটা কত হবে? 400 100 100। এখন আমরা যদি এটার সমন্বয় ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন ক্ষেত্রে প্রথমে আসছে কত? 200 ভাগ 400 কত আসছে? 0.5 অংশ। পরবর্তীতে এটা কত আসছে? 2.5, এটাও 21 আসছে 0.25 অংশ। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি যে কতগুলো এটার কেই আসছে সাধারণ শেয়ার আসছে 0.05, এটা আসছে 0.25, এটা আসছে 0.25। এখন আমাদের গড় মূলধন ব্যয় মূল সূত্রে চলে যাব। তোমাদের মনে রাখার সুবিধার্থে যখন তোমরা ইন্টারে যাবা তখন ইংরেজিতে এই সূত্রটা লিখতে হয়, সেই ক্ষেত্রে মনে রাখার সহজ একটা টেকনিক। আর যদি ওইভাবে তোমাদের কষ্ট হয় তাহলে ডাইরেক্ট আমরা টাকাটা বসাই দিলে হবে। তো আমি সূত্রটা পরে লিখে দিব, আমি ডাইরেক্ট অঙ্কটা তোমাদের যদি সহজে, যেহেতু 9 10 যেভাবে করা আছে সহজে টাকাটা মানটা যদি বসাই দিই তাহলে আরো বেশি সুবিধা হবে। তবে আমি পরবর্তীতে আমি সূত্রটা লিখে দিব। তো এখানে লিখতে পারি গড় মূলধন ব্যয়, গড় মূলধন ব্যয়। তো গড় মূলধন ব্যয়ের ক্ষেত্রে আমাদের কিভাবে করব? সমান সমান ব্র্যাকেট দিব। আমার কি কত পার্সেন্ট আছে? 10%, 0.10 গুণন কত শতাংশ? 5 যোগ সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার কত পার্সেন্ট ছিল? 9.727 গুণন 0.25। পরবর্তীতে আসি যোগ 6%, 6 গুণন 0.25। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমাদের কত আসতেছে, তো সেই ক্ষেত্রে প্রথমে আসি কত আছে? 10.10 গুণন 0.5 কত আছে? 0.05 যোগ পরবর্তীতে আসতেছে আমাদের 0.727 গুণন 0.25 কত আসবে? 0.01
8 2 যোগ পরবর্তীতে আসছে কত গুণন 2 5 কত আসছে 0.015। তো পরবর্তীতে আমরা নিয়মটা কি করব যোগ করে দেব। যোগ করার ক্ষেত্রে 0.5 যোগ 0.182 যোগ 0.15 কত আসছে 0.0832। তো এইটাকে আমরা লাস্টে কি করব পার্সেন্ট করে দেব। অর্থাৎ পার্সেন্ট করতে যেমন কি করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ 100 8.32%। তো আমরা গড় মূলধনে কত টাকা পেয়েছি, কত পার্সেন্ট পাইছি 8.32%। অর্থাৎ আমাদের প্রথমে আমরা কি করলাম, হ্যাঁ একটু বিস্তারিত আবার ডিটেইলসে বলি। মোট মূলধনের আমার প্রথমে বিবেচনা করতে হবে উৎস কয়টি। এখানে আমাদের আছে 3টি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন। প্রতিটি উৎসের আমরা কি করছি আলাদা আলাদা ব্যয় নির্ণয় করছি প্রথমে। আচ্ছা, আলাদা আলাদা ব্যয় নির্ণয় করার পরবর্তীতে আমরা মোট মূলধনের মধ্যে কার কত শতাংশ মূলধন বিনিয়োগ করছে, কত পার্সেন্ট আছে। যেমন মোট মূলধনের আমরা বিবেচনা কত 50% কে দিয়েছে সাধারণ শেয়ার, 25% কে দিয়েছে অগ্রাধিকার শেয়ার এবং বাকি 25% দিয়েছে কে ঋণকৃত মূলধন। এইভাবে মোট মূলধনের মধ্যে কার কত শতাংশ সেটাও আমরা এইভাবে আলাদা বের করে নিব, যেটাকে বলা হয় ভাগ নির্ণয়। আচ্ছা, পরবর্তীতে আমরা ওই যার যার ব্যয় অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয়কে তার মূলধনের অংশ দ্বারা গুণ করব। কি করছি সাধারণ শেয়ারের যে ব্যয় আছে এবং সাধারণ শেয়ারের যে ভার আছে অর্থাৎ মূলধনের যে অংশ কত শতাংশ অর্থাৎ 50% বা 50% সেটা দ্বারা আমরা গুণ করছি। প্রত্যেকটা এভাবে গুণ করে কি করলাম তিনটা একবারে যোগ করে দিছি। যোগ করার পরে আমাদের কত আসছে 8.32%। তো এইভাবে আমাদের বের করতে হবে। আর যদি আমরা সূত্র লিখি, আমি বলছি আমরা সূত্র লিখে নিব। তো WACC সূত্র যেটা ইংরেজিতে যদি এভাবে লিখেন WACC সমান KPWE যোগ প্রথমে KED KP গুণন WP যোগ KD গুণন WD। তো আমাদের কি বলছে এই যে KE কি সাধারণ শেয়ার, WE কি ভাগ অর্থাৎ মূলধনের অংশ, KB ঠিক এরকম অগ্রাধিকার শেয়ারের ব্যয়, WP দ্বারা অগ্রাধিকার শেয়ারের মূলধনের অংশ। তো এইভাবে আমরা বুঝাইতেছি। এরপরে আরেকটা থাকতে পারে, সাধারণত সাইডটা থাকে বেশি আরেকটা থাকে সংরক্ষিত মূলধন। সংরক্ষিত মূলধন কি দ্বারা সংক্ষেপ প্রকাশ করা হয় সেটা বলতেছি, সেটা হচ্ছে KR এবং মূলধনের অংশ হচ্ছে WR। তো আশা করি তোমরা এইভাবে সহজে বুঝতে পারছো। তোমরা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবে। আর এই ধরনের সৃজনশীল যে তোমার এই অধ্যায়ে একটা সৃজনশীল দেওয়া আছে, তোমরা এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। আর যদি নিজেদের কোনো বুঝতে সমস্যা হয় নিজেরা করতে গিয়ে, তখন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবে। এবং আজ এই পর্যন্ত এখানে শেষ করছি।